বাইকে অচেনা একটা ছেলের সাথে আয়াতকে দেখে মুহূর্তেই বদলে যায় অনুভবের মুখের ভাব। তার চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, যেন আগুন জ্বলে উঠছে সেখানে। ফর্সা মুখ লালচে আভা রাঙা হয়ে যায়। রাগে তার হাতে থাকা নীল রগগুলো যেন ফুলে ওঠে, স্পষ্ট হয়ে ওঠে। চল শক্ত করে নেয়। পাশে থাকা আহান অনুভবের সেই ভঙ্গিমা দেখে বুঝে যায় আজ আর কিছুতেই হয়তো রক্ষে নেই। ক্ষুব্ধ তীব্র পদক্ষেপ অনুভব এগিয়ে যায় আয়াতের দিকে। আয়াত টের পায় উপস্থিতির রূপ। সে তাড়াতাড়ি বাইক থেকে নেমে যায়। চোখে মুখে ভয় ফুটে ওঠে, শরীরটা একটু কুকড়ে আসে। অনুভব আয়াতের সামনে এসে শক্ত হাতে চেপে ধরে তার কবজি। এক হ্যাঁচকা টানে তাকে নিজের সামনে এনে দাঁড় করায়। তার চোখে মুখে যেন লাফা ফুটেছে, রাগে গায়ের উত্তাপ চারপাশে ছড়িয়ে পড়ছে। মেজাজ তখন সপ্তমে। থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলে এসে, কিন্তু হাত উপরে তোলার হাতের মুষ্টি শক্ত করে নেয়। কোথা থেকে যেন ভেসে আসে বিবেকের কণ্ঠ। বাইরের লোকজনের সামনে নিজের পরিবারে মেয়ের গায়ে হাত তোলা তো কখনো পুরুষত্ব নয়। আয়াত ভয়ে দুই হাত তুলে নেয় আত্মরক্ষার জন্য। চোখে অসহায়ত্ব আর এক ফোঁটা কান্না আতঙ্ক। ভয়ে তার গা কাঁপতে থাকে। অনুভব চিৎকার করে বলে, বলছিলাম না ওখানে থাকতে? কিরে, বলি নাই তোকে? শুনলি না আমার কথা? বলছিলাম না ওখান থেকে এক পাও বাইরে ফেলবে না, পা ভেঙে গুঁড়া করে দেব। তবু এলে কেন? আমি কি তোকে মজা করে বলেছিলাম? কিরে, জুক্স বলেছিলাম তোকে আমি? বল বল। সে যেন এক উন্মাদে পরিণত হয়েছে। একটা ছেলের বাইকে চড়ে চলে এলি, জানের ভয় নেই তোর? প্রেমিক জুটিয়েছিস? হ্যাঁ, মেরে দেই মেরে তোর ওই আশিককে। অনুভবের চোখে তখন আগুন। তার কথা, তার ভঙ্গি সব কিছু যেন নিয়ন্ত্রণে হারিয়েছে। অনুভবের চিৎকারে আয়াত ভয়ে কুকড়ে যায়। আহান দৌড়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, তাকে শান্ত করতে চায়। কিন্তু অনুভব তখন উন্মাদ পাগলের মতো আচরণ করছে। তাসবির আয়াতের ভীত সমস্ত মুখের দিকে তাকিয়ে অনুভবকে প্রশ্ন করল, আপনি ওকে এভাবে ধমকাচ্ছেন কেন? কে আপনি? ওর এমন করে শাসন করার অধিকার বা কে দিয়েছে আপনাকে? তাসবিরের কথা শুনে অনুভব ঘাড় কাত করে তাকায়। চোখ দুটো ছোটো ছোটো করে আয়াতকে সামনে সরিয়ে দেয়। দুপা এগিয়ে আসে। তাসবির একদম সামনে গিয়ে থেমে যায়। চোখে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে বলে, হুয়ার ইউ? সাহস কি করে হয় আমাদের মাঝে কথা বলার? চিনো আমায়? হ্যাঁ চিনো? তাসবির অনুভবের রাগে মুখশ্রী দেখে একটু হয়ে ঢুক গেল। এতটুকু বুঝেছে উনি আয়াতের পরিবারে কেউ, তাই না কথা না বাড়িয়ে বলল, আপনি এভাবে ওকে রাস্তায় ধমকে দিতে পারেন না। সেই পারমিশনকে আমি তোমার থেকে নিব? আমি এইসব বালের পারমিশন নেই না। সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে আমার থেকে কফিয়ত চাইতেছ? অধিকারের কথা বলো, আমার অধিকার লাগে না। নিজের জিনিস টেনে জোর করে হলো নিজের করে নেই, মাইন্ডেড। আর কিছু বলার সুযোগ না দিয়ে আয়াতকে টেনে গাড়ির দিকে নিয়ে যায়। অনুভব একবার পিছন ফিরে তাসবিরের দিকে তাকিয়ে পাকা হেসে গাড়িতে উঠে পড়ে। তাসবির অনুভবের হাসি দেখে সেই স্তব্ধ হয়ে যায়। অনুভব আয়াতকে পিছন সিটে বসিয়ে নিজেও পাশে গিয়ে বসলো। আয়াতের হাত শক্ত করে চেপে ধরল। তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। আহানকে উদ্দেশ্য করে বলল, আহান তুই ড্রাইভ কর। আহান সামনের সিটে উঠে বসলো। ড্রাইভিং সিটে বসে একবার রিয়ার ভিউ মিররে অনুভবের দিকে তাকালো। অনুভবকে অস্বাভাবিক লাগছিল, যেন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এমন অবস্থায় অনুভব ড্রাইভিং করা মানে নিশ্চিত বিপদ, ওকালে উপরে টপকে যাওয়া। অনুভব বুঝে ওঠার আগে আহান চোখ ফিরিয়ে আনলো এবং ড্রাইভিংয়ে মনোযোগ দিল। ফারহা বাসায় ফিরতেই তার মামি সামনে পড়ে যায়। মামি মাইমুনা তখনই চোখ রাঙিয়ে তাকালো তার দিকে। অগ্নির জন্য দৃষ্টিতে জ্বলছে। ফারহার গলা হয়ে শুকিয়ে আসে, তবুও নিজেকে সামলে নিয়ে সে ধীরে ধীরে বলে ওঠে, মামি আমার শরীরটা ভালো লাগছিল না। ফার্সিটির মাঠে পড়ে গিয়েছিলাম, হসপিটালে ছিলাম, তাই ফিরতে দেরি হয়ে গেছে। তবুও মাইমুনার মুখে কোনো করুণা নেই। দেখলে মনে হয় এখনই যেন ফারহাকে চিবিয়ে খাবে। এমন সময় ফারহার মামি এগিয়ে আসেন। ফাগনির ফ্যাকাশে মুখ দেখে তার মন কেমন করে ওঠে। শান্ত গলায় তিনি বলেন, মেয়েটাকে আজ ছেড়ে দাও মাইমুনা, অসুস্থ হয়ে পড়লে তোমারই ক্ষতি হবে। এক কথায় মাইমুনা খানিকটা শান্ত হয়। ফারহা একদম বন্ধ করা চাপা নিঃশ্বাস ফেলে নিজের ঘরের দিকে হাঁটা দেয় চুপচাপ নিঃশব্দে। শেখ ম্যানশনের লিভিং রুম জুড়ে থমথমে পরিবেশ। আয়াতের অনুপস্থিতিতে সবার মন জুড়ে উদ্বিগ্ন আর দুশ্চিন্তা। ইব্রাহিম শেখ মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন, ভাবনায় গভীরে হারিয়ে গেছেন। পাশে দাঁড়িয়ে আহমিকা শেখ অস্থিরভাবে বারবার দরজার দিকে তাকাচ্ছে। কোথায় গেল মেয়েটা? উদ্বিগ্ন যেন প্রতিটা নিঃশ্বাসে। ঈশা তাকে শান্ত করার চেষ্টা করে। আম্মু শান্ত হও, আবু নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে। আমি ভাইয়াকে বলেছি ভাইয়া নিয়ে আসবে আপুকে। কিন্তু আহমিকা মনে কোনো শান্তি নেই। তিনি ভালো করে জানেন তার ছেলেকে। যে ছেলে বিয়ের দিন মেয়েটাকে ফেলে চলে যেতে পারে, সে কতটা দায়িত্বশীল তা তার অজানা নয়। ইহাম শেখ দেশে ফিরে এসেছেন, আজই তার ফ্লাইট ছিল, তাই আয়াতকে ফোন দিছিলেন তিনি। কিন্তু আয়াত হাসপাতালে ফারহার জন্য ব্যস্ত বিচলিত ছিল, তার ফোনে খেয়ালই করেনি। ইহাম শেখ আয়াতকে ফোন না পেয়ে তিনিও চলে আসেন শেখ ম্যানশনে। পরিকল্পনা ছিল এয়ারপোর্ট থেকে সোজা অফিসে যাবেন, কিন্তু শেখ ম্যানশনে মেয়েকে দেখতে না পেয়ে মনের ভিতর ভয় কুকড়ে ধরে। অজানা আশঙ্কায় ভেতরটা কাঁপে তার। ঠিক তখন ওই ম্যানশনের গেট দিয়ে কালো গাড়িটা ভিতরে প্রবেশ করে থামে। অনুভব আয়াতের হাত শক্ত করে ধরে
টেনে হিসড়ে ভিতরে নিয়ে আসে তাকে। এক মুহূর্ত যেন হাওয়ায় ভেসে যায় ঘরে নিস্তবতা। অনুভব আয়াতের হাত ঝটকা মেরে ছেড়ে দেয়। রাগে তার গা কেঁপে ওঠে, শরীরের সাদা শার্ট ঘামে ভিজে একাকার, তবু রাগ যেন তার কমছে না। ঈশা সদর দরজার দিকে চোখে যেতেই বলে ওঠে, আম্মু, আয়াত আপু এসেছে। সবাই চোখ তুলে তাকালো। সামনে আয়াতকে দেখে আহমিকা শেখ ও ঈশা দৌড়ে যায়। আহমিকা শেখ বলতে থাকে, কই ছিলি মা? কত চিন্তা হচ্ছিল আমার জানিস? কতবার ফোন দিছিলাম। তোর বাবা এসেছে, এসেই তোকে দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়েছে। বাবা এসেছে শুনে আয়াত দৌড়ে বাবার কাছে যায়। ইহাম শেখ মেয়েকে ধরে বলে, কই ছিলি মা? বাবা কতবার ফোন দিয়েছে দেখেছ? আয়াত বাবার পাশে বসে তারপর একে একে সব ঘটনা খুলে বলেন। সব শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস নেই যেন, কিন্তু অনুভবের যেন রাগে গা রিডি করে উঠছে। তাই রাগী কণ্ঠে বলল, তোমাদের মেয়েকে বলে দাও ওর পর যেন ফোনটা নিজের কাছে রাখে, না হলে কিন্তু আমি থাপড়ে মুখের মানচিত্র পাল্টে দিব। অনুভবের কথায় ইব্রাহিম শেখ খেপে গিয়ে বলেন, তোমার সাহস কি করে হয় আমাদের সামনে দাঁড়িয়ে আয়াতকে এভাবে বলার? অনুভব কিছু বলতে গিয়েও যেন বলতে পারলো না, গট গট করে পায়ে উপরে উঠে গেল। গাড়ি পার্ক করে গাড়ির চাবি নিয়ে চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষে ইহাম শেখ রুমে বসে কিছু জিনিস ভাবছেন। তখনই আয়াত আসে বাবার রুমে। ইহাম শেখ মেয়ের হাতের দিকে তাকায়, তারপর মাথা হাত বুলিয়ে বলে, অনুভব তোমায় মেরেছে? আয়াত মাথা নাড়ায়, যার অর্থ না। ইহাম শেখ মেয়ের জন্য আনা লাগেজটা দিয়ে বলে, তোমার জন্য। আয়াত লাগেজটা দেখে বলল, এগুলো আনার কি দরকার ছিল আব্বু? নিষেধ করেছিলাম না? ইহাম শেখ বললেন, পাগল মেয়ে, এখন যা অনেক রাত হয়েছে। আয়াত আর না দাঁড়িয়ে নিজের ঘরে চলে যায়। মেয়ে যাওয়ার দিকে তাকিয়ে ইহাম শেখ বলে, আমি জীবনে বড় ভুল করেছি তোমার আর অনুভবের বিয়ে হয় বলা। আমার কারণে তোমার মুখে হাসি নেমে গেছে। আমি যে বড় নিরুপায় ছিলাম, ভেবেছিলাম অনুভবের কাছে আমার মেয়ে সুরক্ষিত রাখবে, কিন্তু এখন মনে হচ্ছে নিজের হাতে সব শেষ করেছি। তবে সময় এসে গেছে এবার কঠিন সিদ্ধান্ত নেওয়ার। নিঃশৃদ্র রাত, চারিদিকে এক গভীর নিস্তবতা যেন আচ্ছন্ন করে রেখেছে পুরো এলাকা। হালকা বাতাস বইছে, কিন্তু তার মাঝে রয়েছে এক অদ্ভুত গুমুট ভাব। দূর থেকে ভেসে আসছে কুকুরের ঘেউ ঘেউ শব্দ, কখনো ক্ষিপ্ত কখনো তীব্র। মনে হচ্ছে যেন রাতের স্তব্ধতাকে ফুঁড়ে দিয়ে কিছু একটা আসতে চাইছে। মেন শহরে কোন ঘেঁষে একটু নিরিবিলি এক পুরনো গ্রাউন্ডের সামনে থেমে যায় এক রহস্যময় যুবক। তার পোশাক থেকে গা পর্যন্ত কালো রঙে ঢাকা, গায়ে চাপা জ্যাকেট, মুখে বেশিরভাগটাই অন্ধকারে আড়াল, মাথায় টানা একটি কালো ক্যাপ, বুকের কাছে ঝুলছে এক জলজলে নাম প্লেট। অদ্ভুতভাবে যা প্রতিফলিত হচ্ছে পাশের বাতি ক্ষীণ আলোয়। সে ধীরে ধীরে এগিয়ে যায়, পুরনো কাঠের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। রাতের নিস্তবতা যেন আরেকটু ঘন হয়ে আসে। গোডাউনের ভিতরে একজনকে চেয়ারে হাত পা বেঁধে রাখা হয়েছে, মাথার উপর জলজল করছে হলদে লাইট। যুবকটি এগিয়ে এসে বেঁধে রাখা ছেলেটার সামনে একটি চেয়ার টেনে বসে হাত বাড়িয়ে ছেলেটির মুখে ট্যাপটা সরিয়ে দেয়। বেঁধে রাখা ছেলেটা কালো পোশাক পরিহিত যুবকটিকে দেখে বলে, কে তুমি? আমাকে কেন এভাবে বেঁধে রেখেছ? যুবকটি হেসে মাথা ক্যাপটা সরিয়ে বলল, বেঁধে রাখা ছেলেটি সামান্য দৃশ্যমান হলো কালো পোশাক পরিহিত যুবকটা। ছেলেটি যুবককে দেখে ভয়ে কয়েকটা ঢোক গিল, তারপর অস্পষ্ট সুরে বলল, স্যার। যুবকটি রাশভারী গম্ভীর কণ্ঠে বলল, কেন খুন করলি মেয়েটাকে? স্যার, এখানে আমার কোনো দোষ ছিল না। আমাকে বলা হয়েছিল শুধু, এছাড়া আমি আর কিছু জানি না। তাহলে মেয়েটাকে রেপ করলি কেন? কঠিন চোখে তাকিয়ে প্রশ্ন করলো যুবকটি। ছেলেটি ঠোঁট কাঁপছে, মাথা নিচু গলায় জবাব দিল, নেশায় ছিলাম স্যার। আমাকে বলা হয়েছিল মেয়েটাকে মেরে ফেলতে, কিন্তু আমি নেশায় ছিলাম, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। যুবকটির চোখে খুবই আগুন, গর্জে উঠল, এই নেশার দোহাই দিয়ে একটা নিষ্পাপ মেয়ে জীবন শেষ করে দিলি? তোদের মতো কাপুরুষদের জন্য দেশের মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পায়। বল, কে বলেছিল মেয়েটাকে মেরে ফেলতে? আমি কিছু জানি না স্যার, আমি দেখিনি লোকটাকে। এবার যুবকটি এক ঝটকায় কোমর থেকে রিভলভার বের করলো, ঠান্ডা মাথায় টার্গেট করলো ছেলেটার হাঁটু দুটো বুলেট ছুড়ে গেল কয়েকটা হাঁটুতে। ছেলেটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। যুবকটি মোবাইল বের করে একটা নাম্বার কল দিল। কয়েক মিনিটের মধ্যে একটা গাড়ি এসে থামে। ভিতর থেকে কয়েকজন যুবক নেমে আসে, নিঃশব্দে ছেলেটাকে তুলে গাড়িতে তুলে তারা একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসলো। পরের দিন অনুভব আহান গাজীপুরে গিয়েছিল। অফিসের কাজ শেষ হয়ে গেছে। এটি ছিল শেখ গ্রুপ ইন্ডাস্ট্রির বহুল পুরনো একটি অফিস। তবে এই অফিসের জায়গাটি নিয়ে শেখ গ্রুপের মালিক ইব্রাহিম শেখ ও জাফর খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জাফর খান জমিটিকে নিজের বলে দাবি করে এবং ইব্রাহিম খান শেখের বিরুদ্ধে একটি নির্মম খুনের মিথ্যা অভিযোগ তুলে। সেই অভিযোগে ইব্রাহিম শেখকে গ্রেপ্তার হয়ে হাজতে যেতে হয়। অভিযোগ ছিল তিনি তার অফিসের স্টাফকে নির্মমভাবে হত্যা করেছেন। এ ঘটনা ঘিরে মামলার সূত্রপাত হয় এবং শেখ গ্রুপ গাজীপুর অফিসটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে সকল সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে ইব্রাহিম শেখ নির্দোষ। আদালত তাকে সম্মানে মুক্তি দেয়। কিন্তু এই ঘটনার পর ইব্রাহিম শেখ সিদ্ধান্ত নেন তিনি আর গাজীপুর অফিসে পরিচালনা করবেন না।
সেই থেকে গাজীপুরের সেই পুরনো অফিসটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। জাফর খান এত কিছু করে জমিটি মালিকানা অর্জন করতে পারেনি, বরং তার এই চক্রান্ত ব্যর্থ হয়ে যায়। তবুও তিনি এখনও শেখ গ্রুপের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হয়ে রয়েছেন এবং জমিটিকে নিয়ে বিরুদ্ধে অপব্যবহার রেখেছেন। এছাড়া চীনা ক্লায়েন্টদের সাথে শেখ গ্রুপে দিলে ফাইনাল হওয়ার জাফর খান আরও বেশি শেখ গ্রুপের প্রতি ক্ষুব্ধ হয়েছে। জাফর খান বিভিন্ন ধরনের অনৈতিক অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত। সঠিক তথ্য প্রমাণের অভাব তাদের উপর আইনি পদক্ষেপ নেওয়া হয় না। অনুভব আহান গাজীপুরে এসেছে শুনে জাফর খান তার দলবল নিয়ে এসেছে অনুভবের অফিসে। অনুভব তখন নিজের কেবিনে বসে অফিসে ফাইলগুলো দেখছে। সামনে দাঁড়িয়ে আছে হুমায়ুন আহমেদ, তিনি এই অফিসের একজন বিশ্বস্ত কর্মকর্তা। জাফর খান অফিসে এসে দলবল নিয়ে সোজা অনুভবের কেবিনে ঢুকে পড়ে। অনুভবকে দেখে বলে ওঠে, অনুভব যে ইব্রাহিম শেখের একমাত্র পুত্র, এতদিন পর হঠাৎ গাজীপুরে মাটিতে। অনুভব ফাইলটা বন্ধ করতে করতে বলল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এইটাও শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অংশ। কোনো ডাউট থাকলে নিজে দেখে নিন, এই বলে সে কিছু কাগজ সামনে এগিয়ে দেয়। জাফর খান হেসে বলল, তার দেখে লাভ কি, যাই হোক পুরনো সব কিছু ভুলে নতুন করে না হয় শুরু করি, কি বলো? জাফর খানের কথা শুনে অনুভব চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এসে বলল, কুকুরের লেজ কি কখনো সোজা হয় আঙ্কেল? তুমি কিন্তু আমায় অপমান করছো। আপনি কি অপমানিত হচ্ছেন? অনুভবের পাল্টা প্রশ্ন। এর প্রেক্ষিতে জাফর খান বলল, রক্ত কিন্তু রক্ত চিনা, আবার এই রক্ত কিন্তু বেইমানি করে, সেটা জানো তো? সবই আমার জানা, একটা কথা মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। জাফর খান আর কিছু না বলে দলবল নিয়ে বেরিয়ে যায়। হুমায়ুন আহমেদ হাতের ফাইলগুলো নিয়ে বেরিয়ে গেল। আহান অনুভবের পাশে গিয়ে বসে জিজ্ঞাসা করলো, কাজটা কি ঠিক হচ্ছে? অনুভব টেবিলে রাখা পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে বলল, শিকার ধরতে গেলে অবশ্যই কিছু ব্যয় করতে হয়। আহান কিছুদিন ধরে লক্ষ্য করছে ফারহার আচরণে অনেকটা পরিবর্তন এসেছে। আগে যেভাবে কথা বলতো এখন আর তেমন করে না, ফোন দিলেও রিসিভ করে না। ইতিমধ্যে সে 3বার ফোন দিয়েছে, কিন্তু প্রতিবার নিরাশ হয়েছে। অন্যদিকে আজ ভার্সিটিতে ফারহা, আয়াত, তানিয়া আর রুদ্র সবাই মিলে মাঠে গোল হয়ে বসে আছে। হালকা বাতাস বইছে, চারপাশে একরাশ নীরবতা। এই সময় ফারহার ফোনটা বারবার বেজে উঠতে থাকে। রুদ্র খানিকটা বিরক্ত গলায় বলে উঠল, তোর ফোনটা বাজছে, তুলছিস না কেন? কে ফোন দিচ্ছে? ফারহা একটু চুপ করে থেকে লিপি কণ্ঠে বলে জবাব দিল, কেউ না, কল ধরার প্রয়োজন নাই, তাই ধরছি না, বাদ দে এসব কথা। রুদ্র কৌতূহলী হয়ে আবার বলল, কিন্তু বারবার যে ফোন দিচ্ছে, একবার ধরেই দেখ কে ফোন দিচ্ছে। ফারহার মুখে কোনো ভাবারন্ত দেখা গেল না। সে ধীরে ফোনটা হাতে নিয়ে সাইলেন্ট করে রেখে দিল। আয়াত ফারহার আচরণ খানিকটা লক্ষ্য করলো, তবে কিছু বলল না। ভার্সিটি থেকে ফেরার পথে হঠাৎ করেই ফারহার সামনে এসে দাঁড়ালো আহান। আচমকা দেখা হয় ফারহার বুকটা ধুপ করে ওঠে। সে কাঁধে ঝোলানো ব্যাগটা শক্ত করে চেপে ধরে। আহানের চোখে মুখে তখন স্পষ্ট রাগের ছাপ, তবে জায়গাটা জনসমাগমন হওয়ায় নিজেকে কষ্টে সংযত রাখে সে। গলা টেনে কঠিন সুরে বলে ওঠে, সমস্যা কি তোমার? এতবার ফোন দিচ্ছি, একবারও ধরছো না কেন? আহানের কণ্ঠে কঠোরতা আর ধৈর্যের শেষ রেখাটা ফারহার গায়ে যেন ছেক করে ওঠে। একটু কেঁপে ওঠে সে, তবু নিজেকে সামলে নিয়ে বলে, এমনি ধরছি না। যখন ধরছি না তখন বারবার দিচ্ছেন কেন? ফারহা ঠান্ডা জবাবে যেন আর রক্ত খেলে যায় আহানের শিরায়। দাঁতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ হাতে সে গুমড়ে ওঠে। কি হয়েছে আমায় বলো, চুপ করে আসছো কেন? ফারহার কণ্ঠ এবার কঠিন। কিছু হয়নি, কিন্তু একটা মেয়ের সঙ্গে এভাবে রাস্তায় আচরণ করার কোনো মানে হয় না, দয়া করে পথ ছাড়ুন। এই কথায় আহান যেন আরও নিজেকে ধরে রাখতে পারলো না। হঠাৎই রাগে অন্ধ হয়ে সে একটা থাপ্পড় বসিয়ে দেয় ফারহার গালে। আশেপাশে মানুষ থাকলে মুহূর্তে যেন সব থেমে যায়। কিছু না বলে গাড়িতে উঠে চলে যায় আহান। ফারহা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এক হাত তুলে গালে হাত ছুঁয়ে দেখে চোখ বেয়ে নেমে আসে অশ্রু। সে কাপা কণ্ঠে ফিসফিস করে বলে, তুমি এত নিষ্ঠুর কেন পৃথিবী? সন্ধ্যার নরম আলো লিভিং রুমের জানলায় পড়ে এক স্নিগ্ধ আবহাওয়া তৈরি হয়েছে। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ আরাম করে কেয়ারে বসে আলোচনা করছে। সাদের সিঁড়ি দিয়ে নিচে নামছে আয়াত ও ঈশা। নামার সময় ইহাম শেখের কণ্ঠ ভেসে এলো, অনেক তো হলো ভাইজান, অনুভব তো আয়াতকে মেনে নেবে না। আমার তো তাই মনে হয়। তাছাড়া আমার মেয়ের জীবন আছে, আর কতদিন এমন ঝুলন্ত অবস্থায় থাকবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্সের ব্যাপারে কথা বলতে হবে। এই কথা শোনা মাত্র আয়াতের পায়ের গতি থেমে যায়। চোখে মুখে ছায়া নেমে আসে। ঈশার দৃষ্টি আয়াতের দিকে তাকায়। সে জানে আয়াত অনুভবকে ভালোবাসে। হয়তো নিজের ভয়, নিজের অভিমান আর অনুভবের চুপ করে থাকা চলে যাওয়া, অনুভবের রাগ, এগুলো তাকে স্তব্ধ করে রেখেছে। অনুভব যখন বিদেশে চলে গেল, আয়াত তার ছবি বুকে নিয়ে কেঁদেছিল। সেই কান্নায় সাক্ষী ঈশা নিজেই। ঠিক তখনই ঘরে প্রবেশ করে আহমিকা শেখ, অনুভবের মা। ইহাম শেখের কথা শেষ করে তার কানে যেতেই যেন পায়ের ব্রেক পড়ে গেল। তিনি থমকে দাঁড়ালেন। এই বিয়েটি তো তারই পছন্দের। শখ করে আয়াতে ঘরে বউ করে। নিজের হাতে গড়া কি সুন্দর মেয়ে, শিক্ষিতা, নম্র, সুশীল, কিন্তু তারই ছেলে বুঝলো না। সন্ধ্যার দিকে অনুভব বাসায় ফিরতেই দেখতে পেল সবাই একসাথে বসে আছে। লিভিং রুমে নিস্তবতা, আর সবার দৃষ্টি যেন শুধু তার দিকে লিপিবদ্ধ। একটু ভুকুসকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন সবাই?
ইব্রাহিম শেখ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, কণ্ঠে দৃঢ়তা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি তো আর আয়াতকে মানতে চাও না। এভাবে আর কতদিন চলবে বলো? তাই ইহাম ডিভোর্সের কথা তুলেছে। আমি তাই মনে করি ও কারণে আমার মেয়েটাকে জীবন নষ্ট হোক, সেটা আমি চাই না। অনুভব সিঁড়ি ধারে দাঁড়ানো আয়াতের দিকে একবার তাকালো সে, তারপর ধীরে চোখ ফিরিয়ে নিল। সবার দিকে একবার তাকিয়ে শুধু বলল, আচ্ছা। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসে নির্জন এক কক্ষে বসে আছে সিনিয়র অফিসার এনামুল। চারিদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে টাইপিংয়ের শব্দ। কিছুক্ষণ পর দরজা খুলে আরও কয়েকজন অফিসার রুমে প্রবেশ করলো। এনামুল চোখ তুলে তাকিয়ে ধীরে বলল, সামির, ইয়েস স্যার। হুই ইজ ইউর ওয়ার্ক প্রসেসিং সো স্লোলি? আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার, তবে। এনামুল খেয়াল করলে সবাই উপস্থিত থাকলেও তাদের মধ্যে একজন এখনো অনুপস্থিত রয়েছে। তাই সামিরকে বলল, টিম লিডার আদমান কায়েসকে এখন আসেনি? না স্যার, উনি তো এখন আসেনি, তবে 5 মিনিটের মধ্যে আসবে। কিছুক্ষণের মধ্যে প্রবেশ করে এক যুবক, মাথায় হাত, স্লিপ পোশাকে নিজেকে আবৃত করেছে। চোখে মুখে এক অদ্ভুত রহস্যময় হাসির রেখা। বুকের কাছে জলজল করছে নাম প্লেটটা, সেখানে স্পষ্ট লেখা আদমান কায়েস। শুক্রবার সপ্তাহের একমাত্র ছুটির দিন, গন্তব্যস্থল জীবনের ক্লান্তি দূর করার সুযোগ। এই দিনে প্রতিবারের সকল সদস্য একসাথে থাকার সুযোগ পান। ভোরের কোমর আলো নিঃশব্দে ঘরের কোণে ছড়িয়ে পড়েছে। জানলার পর্দা সরিয়ে উকি দিচ্ছে প্রখর রোদের সোনালি ঝলক, যেন প্রকৃতি নিজেই আমন্ত্রণ জানাচ্ছে এক নতুন দিনের শুরুতে। রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন রহিমা, আহমিকা শেখ। হাতে হাতে কাজ করে সকালের নাস্তা আয়োজন করছেন তারা, পরোটা, ডিম ভাজি আর ধোয়া উঠা চা। অন্যদিকে ড্রয়িং রুমে ইব্রাহিম শেখ ও ইহাম শেখ বসে আছেন, হাতে কাপ। তাতে ধোয়া উঠছে আর মুখে সকালের পড়া পত্রিকার কিছু খবর নিয়ে আলোচনা। কেন তারা নেই, কোনো ব্যস্ততা নেই, যেন সময় থেমে আছে এক শুক্রবারের সকালের জন্য। ঈশা ফ্রেশ হয়ে আয়াতের রুমে যায়, দেখে আয়াত এখনো ঘুমে আছে। তাই আয়াত এক গ্লাস পানি এনে আয়াতের চোখে মুখে দিতে লাগে। ঘুমের মাঝে হঠাৎ পানির ঝাপটা পড়া আয়াত থর পড়িয়ে ওঠে, চিৎকার করে বলে, বড় আম্মু, 7 ফুটো হয়ে গেছে, পানি পড়ছে আমার গায়ে। হঠাৎ পানি পড়ায় আয়াতের শরীর ভয়ে কাঁপতে থাকে। মেয়েটা প্যানিক অ্যাটাক হয়, এটা তো ঈশা ভুলেই বসেছিল। ঈশা আয়াতকে জাপটে ধরে বলে, আপু আমি, শান্ত হও তুমি, দেখো আমি ঈশা। আয়াত কাঁপতে থাকে। ঈশা আয়াতকে জড়িয়ে ধরে শান্ত করতে থাকে। 2 মিনিটের মাথায় আয়াত একটু স্বাভাবিক হয়। ঈশা কান ধরে বলে, সরি আপু, আমার মনেই ছিল না। আয়াত মুচকে এসে বলে, ধুর পাগলি, সমস্যা নেই, তুই কখন উঠলি? একটু আগে উঠেছি, তোমার রুমে এসে দেখি তুমি এখনো ঘুমিয়ে আছো। আয়াত বিছানা থেকে উঠে ঘড়ির দিকে চোখ দিতেই তার চোখ কুঠো যেন বের হয়ে আসে। 8টা বাজে, এত লেট হয়ে গেছে। সে উঠে দ্রুত ফ্রেশ হয়ে নেয়। তারপর ঈশা সহ নিচে নামে। নাস্তার টেবিলে ইব্রাহিম শেখ ও ইহাম শেখ বসে আছেন। আয়াত ও ঈশাকে দেখে ইব্রাহিম শেখ বললেন, গুড মর্নিং মামুনিরা। আয়াত ও ঈশা এসে নাস্তার টেবিলে বসতে বসতে বলল, গুড মর্নিং। আহমিকা শেখ সকলকে একসঙ্গে নাস্তা বেড়ে দিলেন। তাদের খাওয়া শুরু হওয়ার আগেই ঠক ঠক করে অনুভব নিচে এসে চেয়ার টেনে বসে পড়ে। ইব্রাহিম শেখ এক পলক ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, বাসায় কখন ফিরেছ অনুভব? বলেছিলাম না তাড়াতাড়ি বাসায় আসার জন্য। অনুভব পরোটা নিতে নিতে বলল, কাজ ছিল। ইব্রাহিম ফুঁসে উঠলেন, কি এমন কাজকর্ম করছিলে? হ্যাঁ, ঢাকার কোম্পানিতে মন না দিয়ে তুমি গাজীপুরে গিয়েছিলে। এসব খামখেয়ালি পানা এখনো বন্ধ করো। তার কণ্ঠে ছিল ধৈর্যের সীমা পড়ানোর ঝাঁজ। কিন্তু অনুভব নিরুত্তর, কোনো প্রতিক্রিয়া না দেখে চুপচাপ নিতে মাথা নামিয়ে খাওয়া শেষ করছিল। ঠিক সেই সময় আবার গর্জে উঠলেন ইব্রাহিম শেখ। ডিভোর্সের ব্যাপারে ইহাম উকিলের সঙ্গে কথা বলেছে। কিছুদিনের মধ্যে সব কাগজপত্র রেডি হয়ে যাবে, বুঝেছো তুমি? ঘরে বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। অনুভব কিছু না বলে নাস্তা শেষ করে চলে যায়। ফারহা ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে পড়ে ঘরে কাজকর্মে, বাসন মাজা, ঘর গুছানো, রান্না বান্না সব কিছু এক হাতে সামলে নিচ্ছে সে। ক্ষুধার পেটটা কাশল বাজলেও কাছে যাবে, মুখটা এক ফোঁটা পানি তোলা হয়নি এখনো। কাজ শেষ করে একটুখানি বসতে হঠাৎ পিছন থেকে তার মামি এসে কয়েকটা ময়লা কাপড় তার দিকে ছুঁড়ে দিয়ে ধমকে উঠলেন, এই নে, এগুলো ধুয়ে শুকাতে দিয়াই, সময় নষ্ট করিস না। ফারহার মাথাটা ঘুরছিল একটু, গলা শুকিয়ে কাট, শরীরটা ভালো লাগছিল না একদম। কাত নিচু করে আসতে বলল, মামি একটু পরে দিচ্ছি, শরীরটা ভালো লাগছে না। মামির মুখের রং সঙ্গে সঙ্গে বদলে গেল। আগুনে ফুঁসে উঠলেন তিনি, নবাবের বেটি, কাজ দেখলে শরীর খারাপ হয় বুঝি? নাটক কম কর, না হলে এখনই ধাক্কা মেরে বের করে দেব তোরে। এই বলে ফারহার চুলের মুঠি ধরে টান দিয়ে ওঠেন। ব্যথায় ও অপমানে ফারহার চোখ ভরে গেল জলে। কাপা গলায় বলল সে, মামি আমায় বের করে দিলে আমি কোথায় যাব? মামি তখন যেন আরও স্টুট, যেখানে খুশি যা, আমাদের একটু মুক্তি দে। অভাবের সংসারে তোর মতো উটকো ঝামেলা রাখার সামর্থ্য আমাদের নেই। তোর মামা নিজেই ঠিক মতো চলতে পারে না, তার উপর তোর বোঝা। ফারহা চুপ, দু চোখ বেয়ে নেমে আসে নোনা জল। এই সংসারে সে শুধু একজন অতিরিক্ত বোঝা, এই সত্যিটা আজ যেন আর প্রকট হয়ে উঠল। ফারহার জীবনের ট্রেজেডি শুরু হয় খুব অল্প বয়সে। মা বাবা তাকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। এতটুকু এক শিশু, অথচ আশ্রয়ের জায়গাটুকু জুটেনি তার কপালে।
বাবার অল্প কিছু সঞ্চয় ছিল, তাও নিজের করে নেয় তার চাচা। অথচ এই চাচাই ফারহার অভিভাবক হওয়ার কথা ছিল। ফারহার অসহায়ত্ব দেখে চাচা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, অপরস্ত রেখে দেয় বাবা মায়ের শেষ সম্বলটুকু। দুদিন ফারহা ছিল তার বাবার বাড়িতে। সেই 2 দিন যেন অভিশপ্ত সময়, ঠিক মতো খেতেও পায়নি, যেন কারো দয়ে পড়ে থাকা এক অনাথ শিশু। এরপর আসা আলো মামা মাজেদ মিয়া এসে দেখে ভাগ্নির শোচনীয় অবস্থা। এক মুহূর্ত দেরি না করে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। প্রথম দিকে মামি মাইমুনা ফারহাকে আদর করলেও কিছু মাস পরে তার আসল রূপ ধরা পড়ে। ফারহার ছোট দুটি হাতে উঠে সংসারের যাবতীয় কাজের ভার। ছোট ভুল হলেই তার ফলমার হয়। চিৎকার করে কেঁপে ওঠে ঘর। মামা প্রথমে কিছু টের পাননি, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় চলন শক্তি হারানোর পর থেকে তিনি অনেক কিছুই দেখতে পান, বুঝতে পারেন, কিন্তু মুখে কিছু বলার শক্তিটুকু তার নেই। নিজের অক্ষমতাকে দহনে যেন পড়ছেন প্রতিনিয়ত। শ্বশুরবাড়ি থেকে সামান্য কিছু সহায়ত্ব এলেই তাতে তা কোনোভাবে চলে সংসার। ফারহা উঠোনে ময়লা কাপড় ধুলছে, হঠাৎ তার ছোট বোন মুহু পাশে এসে দাঁড়ায়। সরল চোখে তাকিয়ে বলে, আপু, আসমা তোমায় মারলো তাই না? শুনে ফারহার চোখে আবার জল নামে। বোনের গালে মায়া মাখানো হাত বুলিয়ে সে বলে, ও কিছু না বুঝলি। তারপর ময়লা কাপড়গুলো বুকে জড়িয়ে ধরে ধীর পায়ে চলে যায় ওয়াশরুমের দিকে। নামাজের জন্য ইব্রাহিম শেখ ও ইহাম শেখ ইতিমধ্যে রেডি হয়ে ড্রয়িং রুমে অনুভবের জন্য অপেক্ষা করছিলেন। কয়েক মিনিটের মধ্যে সাদা পাঞ্জাবি পরে মাথায় টুপি ঠিক করতে করতে অনুভব সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। রান্নাঘরের দিকে থাকায় আয়াতের চোখ হঠাৎই সিঁড়ির দিকে পড়ে। সাদা পাঞ্জাবিতে অনুভবকে দেখে সে যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। শুভ্র পোশাকে তাকে আজ যেন আরো বেশি আকর্ষণীয় লাগছিল। চোখ মেলে এক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। সিঁড়ি থেকে নামতে নামতে অনুভব রান্নাঘরের দিকে চোখ ফেরায়। চোখে চোখ পড়তেই আয়াত নিজেকে গুটিয়ে নিয়ে চোখ নামিয়ে ভিতরের দিকে চলে যায়। নিচে নেমে অনুভব ইব্রাহিম শেখ ও ইহাম শেখের সঙ্গে নামাজের উদ্দেশ্য ঘর থেকে বেরিয়ে পড়ে। আয়াত রান্নাঘর থেকে বের হয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বুকে হাত দিয়ে লম্বা দম ফেলে মনে মনে নিজেকে দুটো গালি দিল। কেন তাকিয়েছিল ওভাবে সে? তাকে দেখানোর অধিকার হারিয়ে যাচ্ছে। কথাগুলো ভেবে যেন আয়াতের মুখে বিষাদের ছায়া নেমে আসে। তার কিশোরী জীবনে প্রথম প্রেমিক পুরুষ ছিল অনুভব ভাই, এবং তার জীবনে হালালভাবে জড়িয়ে পড়েছিল অনুভবের সাথে। কিন্তু অনুভব তাকে মানে না। আয়াতের দুচোখ পানি চিকচিক করতে থাকে। বিড়বিড় করে বলে, আমায় ভালোবাসেন না কেন অনুভব ভাই? আমাকে কেন চাইলেন না আপনি? দুপুরে খাওয়া দাওয়া শেষে ঈশা বায়না শুরু করে দিয়েছে সে ঘুরতে যাবে। তাই সে ভাইয়ের কাছে গিয়ে বলে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। অনুভব একটু ভেবে বলে বিকেলে রেডি থাকার জন্য। এ নিয়ে ঈশা আয়াতের কাছে বারবার আসছে। আয়াত অনুভবকে যাবে বিদায় আয়াত যাবে না বলে দেয়, কিন্তু ঈশা নাসর বান্দা, সে আয়াতকে ছাড়া যাবে না। শেষমেশ আয়াত হার মেনে রেডি হয়। অনুভব আহানকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু আহান সে তো ফোন পাচ্ছে না। তাই সে রুবায়েতকে ফোন দেয় রুহানিকে নিয়ে আসার জন্য। তারা প্ল্যান করে খোলামেলা কোথাও ঘুরতে আসবে। এই ব্যস্ত শহরে থেকে কিছু যেন নিঃশ্বাসও কেমন যেন অবন্ধ হয়ে আসে। তাই শহর থেকে একটু দূরে যাবে। বিকেল 4টার দিকে অনুভব রুবায়েত বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণের ভিতরে ঈশা আয়াত রুহানি রেডি হয়ে পার্কিং এরিয়াতে আসে। আয়াত একটা গোলাপি রঙের পাথরের সিলিকোয়েন্স কাজ করা 3 পিস পরেছে আর মাথার চুলগুলো ছেড়ে দিয়েছে। হালকার সাথে আজকে যেন অনেক মায়াবতী লাগছে। অনুভব এক পলক আয়াতের দিকে তাকায়, কিন্তু তার মাঝে কোনো রূপ প্রতিক্রিয়া দেখা যায় না। ঈশা রুবায়েতকে দেখে চোখ ফিরিয়ে নেয়। তার মনে কোনো কথা নাই, হাহাকার কাজ করে, তবে মুখে হাসি রেখা। আর রুবায়েত অনুভবকে বলল, মেয়ে মানুষ মানে লেট। এদের রেডি হতে আটা ময়দা মাখতে 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। সব কয়টা ময়দা সুন্দরী। অনুভব আনমনে ওই স্পষ্টভাবে বলে ওঠে, সুন্দর শুধু ভারী মেকআপ নয়, হালকা সাজে অমায়িক লাগে, যেন সদ্য ফুটা লাল গোলাপ। রুবায়েত বলল, কিছু বললি তুই? অনুভব হসকুচি উঠে তারপর বলে, কই না তো। গাড়ির কাছে আসতে রুবায়েত বলল, তোরা মেয়েরা এমন কেন? আর কি সব আটা ময়দা মেখেছিস? পেতনি লাগছে একদম। তবে তোকে কিন্তু দারুণ লাগছে। রুবায়েতের কথায় অনুভব আর চোখে একবার তাকালো, তারপর বলল, এখানে সময় নষ্ট করা হলে ঘুরতে যাওয়ার দরকার নাই। অনুভবের কথায় সবাই গাড়িতে উঠে পড়ে। আয়াত, ঈশা, রুহানি একসাথে ব্যাক সিটে বসে, আর অনুভব আর রুবায়েত সামনে বসে। অনুভব ড্রাইভিং সিটে বসে রিয়ার ভিউ মিররে আয়াতকে একবার দেখে তো গাড়ি স্টার্ট দেয়। প্রায় ঘন্টাখানেক ড্রাইভ করার পর তারা নীলকাব্য রেস্টুরেন্টে আসে। নিরিবিলি প্রকৃতি ঘেরাময় একটা রেস্টুরেন্ট। দূর থেকে পাখির সুমধুর সুর ভেসে আসছে। ঈশা তো গাড়ি থেকে নেমে অনেক খুশি হয়ে যায়। আয়াত আর রুহানিকে বলে, কত সুন্দর জায়গা তাই না, ভাইয়ের চয়েস আছে। ঈশার কথা শুনে আয়াত একটু মুখ বাঁকালো। তারপর ঈশা রেস্টুরেন্টের বাইরে পার্ক এরিয়াতে যায়। রেস্টুরেন্টের আশেপাশে কাপড়রা হাঁটছে, কেউ বা গল্প করছে। রেস্টুরেন্টের পাশ দিয়ে অনেক সুন্দর একটি নদী আছে। ঈশা আয়াত ও রুহানি মিলে এদিকে গিয়েছে ছবি তুলতে থাকে। রুবায়েত অনুভব দাঁড়িয়ে আছে। রুবায়েত অনুভবের কাঁধে হাত দিয়ে বলল, কিছু ভাবছিস তুই?
শুনলাম ছোট মামা নাকি তোর আর আয়াতের ডিভোর্সের জন্য উকিলের সঙ্গে কথা বলেছে। অনুভব সামনে তাকিয়ে দেখতে পায় আয়াত প্রকৃতির সাথে যেন প্রশান্তের নিঃশ্বাস নিচ্ছে। অনুভব চোখ ফিরিয়ে শান্তভাবে বলে অনুভব সামনে তাকিয়ে দেখতে পায় আয়াত প্রকৃতির সাথে যেন প্রশান্তির নিঃশ্বাস নিচ্ছে। অনুভব চোখ ফিরিয়ে শান্তভাবে বলে এভাবেই চুপচাপ থাকবি? কি করা উচিত আমার? অনুভবের পাল্টা প্রশ্ন। রুবায়েত হাসি দিয়ে বলল, তোর কিছু করা লাগবে না, তুই ডিভোর্স পেপারে সিগনেচার করে দিস। আয়াতকে আমরা সুন্দর একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। রুবায়েতের কথা শুনে আয়াত ছোট ছোট করে তার দিকে তাকায়, চোখ দিয়ে শাসায়, মানে তোকে আমি পরে দেখে নেব। ঘোরাঘুরি শেষ করতে করতে প্রায় সন্ধ্যার পর হয়ে যায়। তারা রেস্টুরেন্টে হালকা খাবার খেয়ে বাইরে আসে। রুবায়েত রুহানিকে ডেকে নিয়ে কিছু একটা বলল। রুবায়েত ভাইয়ের কথা মতো ঈশাকে নিয়ে পিছনে বসে। আয়াত পিছনে এসে বসতে ধরলে দেখে রুবায়েত আগে ফাঁকে তার সিটে বসে পড়েছে। ঈশা তো রুবায়েতকে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। রুবায়েত করুণ চোখে আয়াতকে বলে, আজ একটু ম্যানেজ করে দে বোন, দয়া করে সামনে গিয়ে বস। রুবায়েতের কথা শুনে ঈশা বলল, এই তুমি আমাদের সাথে কেন বসলে? আয়াত আপু তুমি বসো ওখানে। রুবায়েত ঈশার দিকে গরম চোখে তাকালো, তারপর বলল, তুই চুপ থাক আয়াত, তুই গিয়ে সামনে বস। ঈশা ছুটাছুটি করতেই রুবায়েত ধমক দিয়ে উঠে আয়াত সামনে গিয়ে দাঁড়ায়। আয়াত যেতে রুবায়েত ঈশাকে বলে, তুই কি চাস তোর ভাইয়ের ডিভোর্স হোক? ঈশা বলল, না। তাহলে এখন চুপচাপ বসে থাক, না হলে থাপড়িয়ে মুখের মানচিত্র পাল্টে দেবো ইডিয়েট। রুবায়েতের কথা শুনে ঈশা চুপচাপ বসে থাকে। আয়াত সামনে গিয়ে দাঁড়ায়। অনুভব ড্রাইভিং সিটে বসে আছে। আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখানে কি রাত কাটানোর প্ল্যান করেছিস? অনুভবের কথা শুনে আয়াত হচকুচিয়ে যায়, গা কাটা দিয়ে উঠছে যেন এই মানুষটার পাশে বসে যেতে হবে। অনুভব আয়াতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয়াত এবার অনুভবের পাশে গিয়ে বসলো। বুকের ভিতর কেমন যেন টিপ টিপ করছে, শরীরের তাপমাত্রা যেন বৃদ্ধি পাচ্ছে। অনুভব এক পলক আয়াতের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যেতেই আয়াতের কেমন গা ঘেমে আসছিল, অনেক অস্থির লাগছিল তার। বারবার ওড়না দিয়ে কপালে ঘাম লবণ মুছে নিচ্ছিল। অনুভব আয়াতকে এক পলক তাকিয়ে বলল, ঠিক আছে আয়াত, কোনো সমস্যা? আয়াত কি বলবে, হাত দিয়ে মুখ চেপে ধরে। অনুভব হয়তো সমস্যা বুঝলো, তাই সে গাড়ির ডোর খুলে দেয়। আয়াত মাথা বের করে হর হর করে বমি করে ভাসিয়ে দেয়। অনুভব এগিয়ে গিয়ে আয়াতের মাথা চেপে ধরে। ঈশা ও রোহানি বের হয়ে বলে, আপু তুমি ঠিক আছো? অনুভব ঈশাকে বলল, পানির বোতলটা বের করে আনতে। ঈশা গাড়ি ড্যাশবোর্ড থেকে পানির বোতল বের করে অনুভবের হাতে দেয়। অনুভব বোতলটা সিপি খুলে দিয়ে এদের দিকে এগিয়ে দেয়। আয়াত বোতলটা হাতে নিয়ে চোখে মুখে পানি দেয়, তারপর সে গাড়ি সিটে গা এলিয়ে দেয়। রুবায়েত অনুভবের কাছে বলল, আমি ড্রাইভ করি। প্রয়োজন নেই। তারপর সে ড্রাইভিং সিটে বসে পড়ে। রুবায়েত রুহানি ঈশাও গিয়ে পিছনের সিটে বসে পড়ে। গাড়ি চলছে আপন গতিতে। আয়াত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর ফলে তার মাথা বারবার হেলে যাচ্ছিল। অনুভব একবার রিভার ভিউ মিররে দেখে সবাই ঘুমিয়ে আছে, তাই অনুভব এক হাতে আয়াতের নিজের দিকে টানে। আয়াতের মাথাটা নিজের কাঁধে রেখে এক হাতে আয়াতের কোমর পেঁচিয়ে ধরে, তারপর সাবধানে ধীর গতিতে ড্রাইভ করে। গভীর রাত, চারিদিকে শুনশান। দূর থেকে ঝিকঝিক পোকার একটানা ডাক ভেসে আসছে। নিস্তব্ধতা ভেদ করে হালকা বাতাস বইছে ধীরে ধীরে। জাফর খান দাঁড়িয়ে আছেন নদীর তীর নিরিবিলি একটা ঝোপঝাড়ের জায়গায়। কাউকে খুঁজছে দৃষ্টি প্রান্তে। পাশে রয়েছে তার দলের কয়েকজন ছেলে। বারবার ঘড়ির দিকে কাটার দিকে তাকিয়ে নিচ্ছে তিনি। অপেক্ষার তীব্রতা যেন সময়কেও ধীরে করে দিয়েছে। একটু বিরক্তি চোখে মুখে ফুটে উঠলেও সেটা লুকিয়ে রেখেছে সচেতনভাবে। হঠাৎ দলের এক ছেলে বলে উঠল, আর কতক্ষণ থাকবো বস, মশা তো কামড়ে খাচ্ছে। জাফর খান ধীরে ধীরে এগিয়ে এসে রীতিমতো গর্জে উঠলেন, বসকে তুই নাকি আমি? আপনি বস? তাহলে চুপচাপ দাঁড়া, এমনিতে টেনশনে আছি, জিনিসটা যদি হাতে পাই তাহলে রক্ষা। এই রাত বিরাতে এখন বের হওয়াটাই এক রিস্ক। কিছুক্ষণের ভেতর একটা গাড়ি এসে গাড়ি থেকে বের হয়ে আসে একটি লোক, গায়েও মাথায় চাদর দিয়ে পেঁচানো। লোকটি ধীর পায়ে জাফর খানের দিকে এগিয়ে গেল। জাফর খান লোকটিকে দেখা মাত্রই তার মুখে যেন হাসি ফুটে উঠল। জাফর খান লোকটির সামনে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো? লোকটা বলল, কোনো সমস্যা হয়নি। তারপর তিনি পকেট থেকে কয়েকটি প্যাকেট বের করে জাফর খানের হাতে দিয়ে বলল, এটা দিয়ে কাজ চালাতে হবে, বর্তমানে বিমানবন্দরে করা সিকিউরিটি। তারপর লোকটির হাতে থাকা ভারী ব্যাগটা জাফর খানের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপাতত রাখো, কাজ সঠিকভাবে হলে এর চেয়েও দ্বিগুণ পাবে। তবে হ্যাঁ, ভুলেও আমরা যাতে কেউ না জানে সে খেয়াল রাখবে। জাফর খান ব্যাগটা হাতে নিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কারণে আজ আমি এই জায়গায়। আপনি ভাবছেন আমার জীবনে আশীর্বাদ স্বরূপ, তবে আপনি এখন একটু সচেতন থাকবেন। শুনেছি আদনান কায়েস পুরো তদন্ত করছে। আদনান কায়েসে এখনো কেউ দেখেনি, তাছাড়া রফিক ধরা পড়েছে। লোকটি জাফর খানের কথা শুনে একটু হাসলো, তারপর বলল, কেউ না চিনলেও আমি আদনানকে চিনি, এটাও জানি সে ফিরেছে। লোকটির কথায় জাফর খান অবাক হয়ে যায় যেন, তবে লোকটিকে আর দাঁড়ালো না, দ্রুত সেখানে প্রস্থান করলো। জাফর খান অবাক চোখে তাকিয়ে থাকে।
কেটে গিয়েছে 2 দিন। এই 2 দিন আয়াত খেয়াল করেছে অনুভব আয়াতের সাথে তেমন একটা ধমক দিয়ে কথা বলে না। ডিভোর্সের কথা শুনে হয়তো খুশি হয়েছেন, হবেই বা না কেন, তিনি আমায় তো কখনো চাইনি। তাহলে এই ঝুলে থাকা সম্পর্ক থেকে মুক্তি পেলে খুশি তো হবেই। আয়াতের ভিতর থেকে এক গভীর দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে, চোখে মুখে বিষণ্ণতার ভাব। আয়াত সকালে উঠে কিচেনে চলে যায়। রহিমা খালা কয়েকদিনের জন্য ছুটি দিয়েছেন, তিনি গ্রামে গিয়েছেন, সেই জন্য আয়াত ভাবলো সকালে নাস্তাটা করা যাক। বড় আম্মু তো প্রতিদিনই করে, তাছাড়া ওনার শরীরটা ভালো নেই। ভাবতেছে কি করা যায়, তাই আগে সবার জন্য কফি করে নিল। প্রথমে ইব্রাহিম শেখ ও আহমিকা শেখকে কফি দিয়ে সে অনুভবের রুমের দিকে যায়। ইহাম শেখ বাসায় নেই, তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজে চট্টগ্রাম গিয়েছে। আর টিপ টিপ পায় অনুভবের দরজার কাছে গিয়ে 2বার নক করলে কিছু সাড়া পায় না। সে দরজাটা হালকা ধাক্কা দেয়, লক করা ছিল না, বিদায় দরজাটা খুলে যায়। ডিম লাইটের আবছা আলো চারিদিকে কেমন যেন লাগছে। আয়াত মনে মনে বলল, ঘরের লাইট থাকতে এমন ভূতের ঘর করে রেখেছেন কেন। আয়াত কফির মগটা টেবিলে রেখে যেতে নিলেই তোর চোখ যায় বিছানার উপর। সে কৌতূহলবশত এগিয়ে যায় বিছানার দিকে। কাপড় দিয়ে ঢাকা আছে, তবে একটা কোণা দেখা যাচ্ছে, তাই সে এগিয়ে হাত বাড়াতে খট করে শব্দ হয়। আয়াত দ্রুত পিছন ফিরে তাকায়। অনুভব টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে আসছে। অনুভব আয়াতকে দেখে দ্রুত এগিয়ে যায়, বিছানায় রাখা জিনিসটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে কাপড়ে রেখে দেয়, বলে তুই এখানে কি করছিস। আয়াত অনুভবকে দেখে ঢুক গিল। সে খেয়াল করলো অনুভবের খালি গায়ে একটা ট্রাউজার পরে আছে। আয়াত চিৎকার দেওয়ার জন্য উদ্বুদ্ধ হলেই অনুভব ধরে গিয়ে আয়াতের মুখ চেপে ধরে, তাতে দাঁত চেপে বলে, তুই এখানে কি করছিস ইডিয়েট। এখনই তো আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিতে। কয়দিন পর আমাদের ডিভোর্স ভুলে গেছিস। এর মাঝে এমন কাণ্ড ঘটালে নির্ঘাত আমাকে সবাই নির্লজ্জ পুরুষ বলবে। কিছু বলছি না দেখে কি মাথা চড়ে বসেছিস। আয়াত অনুভবের এত কাছে ভেবে গা যেন গুলিয়ে পড়ছে। অনুভবের থেকে আসা সেই পারফিউমের গ্রান আয়াতের নাড়া সন্দ ভেদ করে ভিতরে প্রবেশ করছে। আয়াতের মুখ চেপে ধরায় সে হাত ছোটাছুটি করছে। তাই অনুভব ধমক দিয়ে বলল, এত নড়াচড়া করছিস কেন স্টুপিড। গাল যা প্রশ্ন করেছি তার উত্তর দে। আয়াত করতে করতে অনুভব আয়াতকে ছেড়ে দেয়। আয়াত একটু সারা পেতেই দূরে চলে যায়। দম নিয়ে বলে, আপনার কফি দিতে এসেছিলাম অনুভব ভাই, এখন যাচ্ছি। এই বলে আয়াত যেতে নিলে অনুভব বলে, সাত সকালে উঠে কফি এনে বডিগিরি দেখাচ্ছিস, তোকে যেন আমার এই রুমে আশেপাশে না দেখি। আয়াত আর ফারহা আজ একসাথে ভার্সিটিতে যাচ্ছে। আয়াত কয়েকদিন থেকে লক্ষ্য করছে ফারহা কেমন চুপচাপ হয়ে গেছে, তবে এখন কিছু বলল না। ভাবলো ভার্সিটিতে গিয়ে জিজ্ঞেস করবে। তারা 10 মিনিটের ভেতর ভার্সিটি চলে আসে। ভার্সিটি এসেই তানিয়া আর রুদ্রের সাথে দেখা হয়ে যায়। তারপর তারা ক্লাসরুমের দিকে যায়। ক্লাস শেষে ভাবলো আজ সবাই মিলে একটু ঘুরবে, কিন্তু ফারহা যাবে না জানাই। আয়াত ফারহার কাঁধে হাত রেখে বলে, তোর কি হয়েছে ফারহা, কদিন ধরে দেখছি কেমন যেন হয়ে যাচ্ছিস, কি হয়েছে। ফারহা নিজেকে সামলিয়ে বলে, কই কি হয়েছে। মিথ্যা নাটক করিস না ফারহা, তোকে তো আমি চিনি। ফারহা কি জবাব দিবে তাই চুপচাপে থাকে। রুদ্র বলল, তোর কি জামাই মরেছে ফারহা। ফারহা রুদ্রের দিকে তাকিয়ে বলল, আমার এখন যেতে হবে। বলে সে দ্রুত পায়ে চলে যায়। আয়াত, তানিয়া, রুদ্র অবাক চোখে তাকায়। তানিয়া বলল, ফারহার কিছু একটা হয়েছে বুঝলি, না হলে ফারহা তো এমন কখনো করবে না। রুদ্র বলল, আমারই তো তাই মনে হয়। তারপর তারা বাসার দিকে রওনা দেয়। রুদ্র তানিয়া বাসা আর একটু সাইডে হয়, তারা আলাদা হয়ে যায়। আয়াত একা একা রিক্সা নিয়ে চলে যায়। কিছু দূর যেতেই আয়াত একটা হঠাৎ অনুভবকে দেখতে পায়। একটা কফি শপে আয়াত রিক্সা থেকে নেমে এগিয়ে যেতে দেখে অনুভব একটা মেয়ের সাথে বসে। আয়াতের মতো কিছু একটা চলছে হয়তো। আয়াতের চোখে ভরে ওঠে, বুকটা যেন কেঁপে ওঠে। তার কাঁধে থাকা ব্যাগটা শক্ত করে চেপে ধরে। আয়াত আজ নিজের কান্নাকে আটকে রাখতে পারছে না যেন। ডিভোর্সের কথা শুনে যতটা না খারাপ লাগছে, তার চেয়ে অধিক খারাপ লাগছে অনুভবের পাশে অন্য একটা মেয়েকে দেখে। আয়াত নিজেকে যেন ঠিক রাখতে পারছে না, গলা পাকিয়ে কান্না বের হয়ে আসছে যেন। সে রিক্সা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। অনুভবের সামনে বসে আছে লিজা, কলেজ লাইফের বান্ধবী তার। কিছুক্ষণের ভিতর তৌফিক, সিফাত, রুবায়েত, আহান চলে আসে। অনেকদিন পর তারা সবাই একসাথে হয়েছে। তৌফিক ও সিফাত লিয়াকে দেখে বলল, ফাইনালি তোর সময় হলো আমাদের সাথে দেখা করার। লিয়া অনুভবের দিকে তাকিয়ে বলল, আসতে তো চাইলাম, কিন্তু ওসব বাদ এখন বল কেমন আছিস। রুবায়েত বলল, আছি আগের মতোই। একটু নীরবতা বিরাজ করলো। হঠাৎ অনুভবের ফোনে মেসেজ আসায় সে উঠে দাঁড়ায়। সকলকে উদ্দেশ্য করে বলে, আমি আসছি। তৌফিক বলল, এখনই কেন, মাত্রই তো আসলাম, আমার একটু কাজ আছে বলে সে আহানকে নিয়ে সে বেরিয়ে পড়ে। ফারহার বাসায় এসে দেখে বাসার অনেক মানুষ এসেছে। ফারহার মনের ভিতর খটকা, তাই এগিয়ে যায়। দেখতে পাই পাওনাদার এগিয়ে আকোপালি তাদের বাসায়। মাজেদ মিয়া চিকিৎসার জন্য অনেক ধার দেনা হয়েছে। ফারহার মামি উঠানে বসে আছে। মাজেদ মিয়া বলতেছে, আমার আর কয়টা দিন সময় দেন, আপনার সব পাওনা শোধ করে দিব। তুমি আর কেমনে আমার টেহা দিবা মাজেদ মিয়া, তুমিও তো চলতে পারো না, আমি আর সময় দিবার পারম না, তুমি আমার টেহা ফেরত দাও। এই মুহূর্তে আমার কাছে টেকা নাই ভাই। ইয়াকুব আলী কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, তাইলে একটা কাজ করো, তোমার ভাগ্নির লগে আমার পোলা রনির লগে বিয়া দিয়ে দাও।
ইয়াকুব আলীর কথা শুনে ফারহার পায়ের মাটি সরে যায়। শেষে কিনা নেশাখোর রনির সাথে তার বিয়ের কথা উঠেছে। ফারহা এক মুহূর্ত সেখানে থাকলো না, দৌড়ে নিজের রুমে ঘরে চলে যায়। ফারহার মামি যেন আকাশের চাঁদ হাতে পেল। ফারহার মামাকে কিছু বলতে না দিয়ে মাইমুনা এসে বলল, আমরা রাজি। মাজেদ মিয়া বলল, ফারহা তো নিজস্ব সিদ্ধান্ত আছে, তাছাড়া মাইমুনা তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি চুপ থাকো। তারপর ইয়াকুব আলীর দিকে তাকিয়ে বললেন, আপনারা এই প্রস্তাবে আমরা রাজি। তারপর ইয়াকুব আলী চলে যায়। তারা চলে যেতেই মাজেদ মিয়া বলে, ফারহার থেকে মতামত নিলে হতো না? তাছাড়া রনি ছেলেটা তো ভালো না। হ্যাঁ হ্যাঁ, এইসব বইলা ভাগ্নিকে মাথায় তুলো। ছেলে যাই হোক টাকাওয়ালা আছে, তাছাড়া তোমার ভাগ্নি আর কতকাল পালবো? বিয়ের বয়স হয়েছে, আজ না হয় কাল তো বিয়ে দেওয়া লাগবো। বিয়ের মধ্যে মামা ভাগ্নিকে কেউ কোনো গন্ডগোল করবে না, এই আমি কইলাম। রাতে খাওয়া দাওয়ার সময় সবাই উপস্থিত থাকলেও অনুভব এখনো বাসায় ফিরেনি। ইব্রাহিম শেখ এই নিয়ে আর কিছু বললেন না, তার ছেলে কখনো শুনবে না। আয়াত ও আহমিকা শেখের সাথে হাতে হাতে সবকিছু করে দিচ্ছে। আহমিকা শেখ আয়াতের দিকে তাকায়। মেয়েটাকে তিনি নিজের হাতে রাখবে ভেবে অনুভবের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। সে আশা হয়তো আর পূরণ হবে না। খাওয়া দাওয়ার সময় ঈশা ও আয়াত পাশাপাশি বসেছে। ইব্রাহিম শেখ আয়াতকে বললেন, আয়াত মা একটা কথা বলি। জি বড় আব্বু। তোমার বাবা একটা সিদ্ধান্ত নিয়েছে, তুমি কি চাও?